হ্যাঁ, আমি আপনার কেনা সম্পত্তি ১ মাসের জন্য। কিন্তু আপনি এটা কেন ভুলে যান মিস্টার আরমান শাহরিয়ার? আপনি আমার দেহকে টাকার বিনিময়ে কিনেছেন, মনকে নয়। আপনি চাইলে আমার এই শরীরটাকে বাধ্য করে যেকোনো কাজ করিয়ে নিতে পারেন। কিন্তু আমার মনটাকে আপনি বাধ্য করতে পারবেন না। আর সেই কারণেই আমি আপনাকে আমার মনের কোনো কথা জানাতে একটুও বাধ্য নই। আরমান মায়ের কথার উত্তরে একটিও শব্দ উচ্চারণ করলো না, শুধু মুখটা আরো কাছে এনে আগের অবস্থানে স্থির হয়ে রইল। ঠিক মায়ের মুখের সামনে নিঃশ্বাস প্রশ্বাসের দূরত্বে তীক্ষ্ণ তীব্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখে, যেন ওই চোখের ভেতরেই খুঁজে নিতে চাইছে সব প্রশ্নের উত্তর। মায়ের থুতনিতে আরমানের আঙ্গুলের চাপ তখনও দৃঢ়, ব্যথা হচ্ছিল নিঃসন্দেহে, কিন্তু সেই ব্যথার বিন্দুমাত্র ছাপ নেই তার মুখে। তাতে আছে কেবল একরাশ অনড় দৃঢ়তা, চোখে মুখে ফুটে উঠেছে এক অজানা বেপরোয়া রাগ। সে রাগের গভীরে লুকিয়ে আছে প্রকাশ না পাওয়া কিছুটা অভিমান, একগুচ্ছ না বলা অভিযোগ, যেগুলো শব্দ হতে পারেনি কোনোদিনও। চোখে চোখ রাখায় এই অসম লড়াইয়ে দুজনাই বুঝে কেউ হারছে না, তবু কেউ জিতছেও না। জানালার কাছে ঠকঠক আওয়াজে ঘোর কাটলো দুজনের। আরমান সরে এলো মায়ের কাছ থেকে, তারপর কোনো কিছু না বলে গম্ভীর মুখে বের হয়ে গেল গাড়ি থেকে। মায়া জানালার বাইরে তাকিয়ে দেখলো সামিরা দাঁড়িয়ে আছে। মায়া বুঝলো ওরা পৌঁছে গেছে নিজেদের গন্তব্যে। মায়াও গাড়ির দরজা খুলে বের হলো। সবাই শপিং মলের বাইরে দাঁড়িয়ে আরমানের জন্য অপেক্ষা করছিল। সবাই মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে কিছুটা অবাক হলো, একে অপরের সাথে ফিসফিস করতে শুরু করলো। মাইশা মায়াকে আরমানের গাড়ি থেকে নামতে দেখে জ্বলন্ত চোখে তাকালো মায়ার দিকে, যেটা মায়া খেয়াল করলো না। সামিরা কান ধরে মায়ের সামনে এসে দাঁড়িয়ে বলল, সরি আপু, আমি ভাবছিলাম তুমি গাড়িতে উঠে পড়েছো, কিন্তু এখানে এসে দেখলাম তুমি ওই গাড়িতে নেই। আমি আবির ভাইয়াকে আবার পাঠাচ্ছিলাম তোমাকে আনার জন্য, কিন্তু আবির ভাই বলল তুমি নাকি বড় ভাইয়ের সাথে আসছো। মায়া একটু হেসে বলল। ঠিক আছে সামিরা, এর জন্য সরি বলতে হবে না। মায়া কথাটা হেসে বললেও সেই হাসিতে যেন প্রাণ নেই। সবার মধ্যে যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে তার ছিটে ফোটাও মায়ের মধ্যে নেই। সবাই একে একে প্রবেশ করলো শপিং মলের ভিতর। আরমান তার গাড়ির চাবি গেটে থাকা দারোয়ানের হাতে ধরিয়ে নিজেও প্রবেশ করলো। শপিং মলের কিছু বড় পদের কর্মচারী সহ ম্যানেজার ছুটে এলো আরমানকে ওয়েলকাম জানাতে। এদিকে বাকি সবাই অবাক, কারণ এই মুহূর্তে ওরা ছাড়া এই শপিং মলে আর একটাও কাস্টমার নেই। পুরো শপিং মল ফাঁকা, নেই কোনো গুঞ্জন, নেই কোনো কোলাহল। সবাই বুঝলো এটা আরমানের কাজ, কারণ এই শপিং মলের মালিক আরমান, এই শপিং মল আরমানের। সামিরা বিরক্ত হয়ে আরমানকে উদ্দেশ্য করে বলল, ভাইয়া, এটা কি হলো? গোটা মল ফাঁকা করে দিলে। এখানে তো একটা প্রাণও নেই। এমন নির্জনতা নিয়ে কি শপিং হয় নাকি? একটা সারা শব্দ নেই, খুব অস্বস্তিকর লাগছে। আরে এতে তো তোদেরও সুবিধা হবে সামিরা, ইচ্ছে মতো শপিং করতে পারবি। না আছে ভিড়, না হবে ফুটুপুটি, কেউ ডিস্টার্ব করার জন্য নেই তোদেরকে। এরপর আরমান সবাইকে যে যার ইচ্ছে মতো শপিং করতে বলল। সবাই যে যার মতো চলে গেল। আরমান ব্যস্ত হয়ে গেল ম্যানেজারের সাথে কথা বলতে। মায়া একপাশে বড় কাচের দেয়ালের সামনে দাঁড়িয়ে বাইরের দিকে এক মনে তাকিয়ে আছে। সবাই যে যার মতো ঘুরে ঘুরে জামা পছন্দ করতে ব্যস্ত, কিন্তু এইসবে মায়ের কোনো খেয়াল নেই। কিছুটা দূরেই আরমান একটা সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, দৃষ্টি তার মায়াতে আবদ্ধ। হঠাৎ একটা মেয়ে কর্মচারীর আওয়াজে ঘোর কাটলো। মায়ার মেয়েটা বলছে, ম্যাম, ওইদিকে আপনাকে সামিরা ম্যাম ডাকছে। মায়া ছোট করে উত্তর দিল। যাচ্ছি। কর্মচারীটি চলে গেল। মায়াও এগিয়ে গেল মেয়েটার দেখিয়ে দেওয়া পথ অনুসরণ করে, কিন্তু প্রচণ্ড অবাক হয়ে গেল, কারণ হঠাৎই মনে হলো শপিং মলের এই ফ্লোরটা পুরোই ফাঁকা। ও অনুভব করলো ও এই ফ্লোরে ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। ভয়ঙ্কর নিস্তব্ধতা বিরাজ করছে পুরো ফ্লোর জুড়ে। এরপর হঠাৎই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। হয়তো লোডশেডিং হয়েছে, কিন্তু লোডশেডিং হলেও শপিং মলের বড় বড় কাচের জানালাগুলো তো খোলা ছিল, তা দিয়ে আলো ঢোকার কথা, কিন্তু না, কোথাও থেকে যেন কোনো আলো আসছে না। হয়তো বড় বড় কাচের জানালাগুলোতে পর্দা টেনে দেওয়া হয়েছে। মায়া প্রচণ্ড ভয় পেল। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভয়ে ঘামতে শুরু করলো। মায়া চিৎকার করে ডাকতে যাচ্ছিল সামিরাকে, কিন্তু তার আগে ও অনুভব করলো একটা শক্ত পুরুষালী হাত ওর মুখ চেপে ধরেছে। আর তার পরপরই আর এক হাতে সেই পুরুষটি মায়ার পেট সহ কোমর জড়িয়ে ধরে তুলে নিল মেঝে থেকে। মায়া নিজেকে ছাড়ানোর জন্য ছটফট শুরু করলো, কিন্তু পারল না। সেই ব্যক্তি কোথায় যেন নিয়ে আসলো মায়াকে। এরপর মায়াকে নামিয়ে দিয়ে সেই ব্যক্তি মায়ের মুখ থেকে হাত সরিয়ে নিতে মায়া আবারও চিৎকার করতে চাইলো, কিন্তু তার আগে ব্যক্তিটি নিজের পুরুষালী ঠোঁট মায়ের নরম ঠোঁটের সাথে মিশিয়ে দিল, যার ফলে মায়া আর কোনো আওয়াজ করতে পারল না। কিন্তু ধস্তাধস্তি শুরু করলো ব্যক্তিটির সাথে। ব্যক্তিটি মায়ের ঠোঁট গভীরভাবে চুষতে থাকলো, যেন কোনো অমৃত সুধা পান করছে। আর আরেক দিয়ে মায়ের শরীরে থাকা ওড়নাটা খুলে নিয়ে মায়ের হাত কোনো একটা স্টিলের স্ট্যান্ডের সাথে শক্ত করে বেঁধে দিল। এরপরে এই ব্যক্তিটি মায়ের মুখ থেকে নিজের মুখ সরিয়ে আনলো, আর সাথে সাথে রুমাল জাতীয় কিছু একটা দিয়ে মায়ের মুখটাও বেঁধে দিল, যাতে মায়া কোনো আওয়াজ না করতে পারে। এরপর পাটাও বেঁধে দিল মায়ের। এদিকে মায়া ওর সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করেছে ও।
চোখ দিয়ে বেরিয়ে এসেছে অশ্রু। মায়ের পরনে ছিল 3 পিস। এরপরই মায়া অনুভব করলো ওর পেটের কাছের কাপড়টা সরিয়ে গুটিয়ে দিয়ে উন্মুক্ত করে দিল পেট ও কোমর। মায়া ভয়ে গুটিয়ে গেল, দ্বিগুণ হারে বেড়ে গেল ছটফটানি। মায়া অন্ধকারের মধ্যে অনুভব করলো ব্যক্তিটি ওর সামনে হাঁটু গেড়ে বসে পড়লো। এরপর মায়া ওর পেটে ও কোমরে অনুভব করলো ঠান্ডা কিছু একটা জড়িয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটি কোমর বন্ধনীর মতো কিছু একটা পরিয়ে দিচ্ছে মায়াকে। মায়া হঠাৎ তার ছটফটানি থামিয়ে দিয়ে স্ট্যাচু হয়ে গেল। এখন আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে না। অতিরিক্ত অবাক হওয়ার কারণে চোখ দুটো বড় বড় করে ফেললো। ব্যক্তিটির ঠান্ডা হাতের স্পর্শ নিজের পেটে অনুভব করলো মায়া। আর এই ঠান্ডা স্পর্শে কিছুটা কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটির কাজ শেষ হতে পরিয়ে দেওয়া জিনিসটার উপর হালকা স্পর্শে ঠোঁট ছোঁয়ালো। সেই স্পর্শ কিছুটা পেটেও পড়লো। আরও একবার কেঁপে উঠল মায়া। এরপর ব্যক্তিটি মায়ার জামা গুটানো থেকে খুলে দিয়ে ঢাকা দিয়ে দিল পেট। এরপর উঠে দাঁড়িয়ে মায়ার মুখের বাঁধন খুলে দিল, হালকা করে নিজের ঠোঁটের স্পর্শ দিল মায়ের কপালে। তারপর মায়ের হাতের বাঁধনও খুলে দিয়ে ওড়নাটা সুন্দর করে জড়িয়ে দিল মায়ের গায়ে। এরপরই ব্যক্তিটি চলে গেল। আর এদিকে মায়া যেন এই দুনিয়ায় নেই, পুরো হতভম্ব হয়ে আছে। ওর ঘোর কাটলো হঠাৎ চারিপাশ আলোকিত হতে। অবাক হয়ে দেখলো চারিদিক কিচ্ছু বুঝতে পারছে না। এখন ও এই মুহূর্তে একটা ট্রায়াল রুমে আছে। ওর হাত দুটো বাঁধা ছিল কাপড়ে রাখা স্টিলের স্ট্যান্ডে। মায়া তাড়াতাড়ি ওর পেটের কাছের কাপড়টা সরিয়ে দেখলো, আর ওর কোমরে থাকা জিনিসটা দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। ডায়মন্ড ও গোল্ডের অসম্ভব সুন্দর কারুকার্যের চকচক করা কোমর বন্ধনী। অসম্ভব সুন্দর ওই কোমর বন্ধনী আজ পর্যন্ত মায়া চোখে দেখেনি। চারিপাশে গোল্ডের উপর ছোট ছোট ডায়মন্ড বসানো এবং মাঝখানে মানে ঠিক মায়ার নাভির কাছে বড় একটা গাঢ় লাল রঙের চোখ ধাঁধানো রুবি পাথর। মায়া যেন ওর মুখের ভাষা হারিয়ে ফেলেছে কোমর বন্ধনীটি দেখে। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না, মাথায় ঘুরছে কে ছিল লোকটি, কেনই বা এত দামি একটা কোমর বন্ধনী ওকে পরিয়ে দিল। কিছু বুঝতে পারছে না, সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। মায়া হাত দিয়ে আলতো হাতে স্পর্শ করলো কোমর বন্ধনীটিকে। তারপর 2 হাত দিয়ে চেষ্টা করলো ওটাকে খোলার, কিন্তু পারলো না। মায়া খেয়াল করে দেখলো ওটাতে কোনো কড়া জাতীয় কিছু নেই। ভালো করে দেখে বুঝলো ওটা লক সিস্টেম। নিশ্চয়ই এটার কোনো চাবি আছে। আর কোমর বন্ধনীটি একেবারে মায়ের কোমরে ঠিকঠাক বসে গেছে, যেন ওটা ওর কোমরের মাপেই বানানো হয়েছে। মায়া অনেক চেষ্টা করে ওটা খুলতে পারলো না, হাল ছেড়ে দিল। হঠাৎ মনে পড়লো সেই ব্যক্তিটি দেওয়ার কপালে স্পর্শ। মায়া ঠিক ওই জায়গাতেই হাত ছোঁয়ালো। মনে হলো এই স্পর্শটার খুব চেনা। মায়া এখনো হতবাক, কিচ্ছু মাথায় ঢুকছে না ওর। সামিরাদের গলার আওয়াজ ভেসে আসছে বাইরে থেকে। মায়া তাড়াতাড়ি নিজের পায়ের বাঁধনও খুলে ফেললো। অন্যদিকে এক ব্যক্তি ফোনে কথা বলছে। খোঁজ লাগাও, আজ রাতের মধ্যেই অল ডিটেলস চাই আমার। ওই মাইশা মেয়েটা কি আদৌ সেই মেয়ে যে আরমানের জান বাঁচিয়েছিল, নাকি ওই মেয়েও কোনো ছলনাময়ী? কলে থাকা অপর পাশের ব্যক্তিটি বলল, হ্যাঁ বস, আজ রাতের মধ্যে আমি আপনাকে সঠিক খবর দিচ্ছি। হ্যাঁ, আজ রাতের মধ্যেই খবর চাই আমার। আর যে সময় নেই হাতে, কাল ওদের বিয়ে। ওই মাইশাই যদি আরমানের সেই প্রাণ ভোমরা হয়, তাহলে ওই মেয়েকে আমি কিছুতেই আরমানের জীবনে আসতে দেব না। কিছুতেই আমি আরমানকে সুখী হতে দেব না। আমি ওর প্রাণ ভোমরার প্রাণ কেড়ে নেব, নিঃস্ব করে দেব ওকে। কথাগুলো বলেই লোকটা ফোন কেটে হাসতে শুরু করলো। ভয়ঙ্কর এক হাসি, যেন ওই হাসি তছনছ করে দেবে আরমানের জীবন। এদিকে মায়া নিজেকে গুছিয়ে ট্রায়াল রুম থেকে বেরোতে যাবে, তখনই দেখলো একটা টুলের উপর চিরকুট রাখা। মায়া সেটা হাতে তুলে নিয়ে ভাঁজ করলো। সেখানে লেখা আছে, ওই ছোট্ট মাথায় এত চাপ নেওয়ার দরকার নেই। একটা ছোট্ট উপর দিয়ে আবদ্ধ করলাম আমার ভালোবাসায়। এটা খোলার চেষ্টা করবে না, তাতে লাভ নেই। কেননা এটা হলো চাবি আমার কাছে, আর তোমার আমার থেকে পালানোর কোনো পথ নেই। বেরিয়ে এসে অবাক হলো। আবারও সবকিছু আগের মতোই আছে। কর্মচারীগুলো নিজের কাজে ব্যস্ত। সামিরাদের বাড়ির সবাই যে যার মতো শপিং করতে ব্যস্ত। কিন্তু কিছুক্ষণ আগে কেউ ছিল না এই ফ্লোরে। অন্ধকার আর নিস্তব্ধতায় ঘেরা ছিল চারিপাশ। মায়া দেখলো বড় বড় কাচের জানালাগুলো থেকে এখন পর্দা সরানো। মায়া বুঝলো ওর সাথে যেটা হলো সেটা পুরোপুরি প্ল্যান করে সাজানো হয়েছিল। কিন্তু কে করলো এমনটা? কি লাভ পেলো মায়াকে একটা এত দামি জিনিস এইভাবে দিয়ে? কিছুদিন ধরেই অদ্ভুত এক অস্থিরতা গ্রাস করছে মায়াকে। হঠাৎ হঠাৎ মাথা ভার হয়ে আসে যন্ত্রণায়, চোখের পাতা ঝাপসা হয়ে যায়। মনটা যেন সর্বদা কোথাও হারিয়ে থাকে, চারিপাশের কোনো কিছুর সাথে আর সংযোগ স্থাপন করতে পারে না। মাঝে মাঝে এমন কিছু কথাও ভুলে যায় যা মুহূর্তখানেক আগেই বলেছিল বা শুনেছিল। নিজের ভেতরে এক অচেনা শূন্যতা অনুভব করছে ও। সব কিছু যেন ধোঁয়াশা, অগোছালো আর অবুঝ। নিজেকে যেন একটা পাগল বেপরোয়া সত্তা বলে মনে হয় তার। এমনিতে কোনো কিছুই ভালো লাগছে না, তার উপর আবার এসব অদ্ভুত অনুভূতি যেন মনের মধ্যে বিষ ছড়াচ্ছে ধীরে ধীরে। হাতের মুঠোয় শক্ত করে ধরে রেখেছে একটা ছোট্ট চিরকুট। পাতাটার স্পর্শেই যেন কোনো এক অজানা সংবেদন জেগে ওঠে মায়ের মনে। কোমরে বাঁধা কোমর বন্ধনীটা হঠাৎই ভারী মনে হচ্ছে, যেন কে একজন নিঃশব্দে এসে ওর শরীর জড়িয়ে ধরেছে। ঠান্ডা অথচ ব্যাকুট এক স্পর্শ যেন ছড়িয়ে পড়ছে ওর সারা সত্তায়। হঠাৎ করে কানের খুব কাছ থেকে ভেসে এলো এক স্বর, কি ব্যাপার মায়াপরি, শপিং মলে এসেও শপিং না করে মুখ লটকে দাঁড়িয়ে আছো যে?
ভয়ে চমকে উঠল মায়া। দুপা পিছিয়ে গিয়ে এক ঝটকায় ঘুরে তাকালো পিছনে। চেনা মুখ আসিফ। আসিফ বলল, হেই রিল্যাক্স, এমন করে চমকে উঠলে কেন? মনটা কোথায় ছিল তোমার? মাথা নিচু করে ভগ্ন কণ্ঠে মায়া উত্তর দিল, ও কিছু না ভাইয়া, মানে আমি খেয়াল করিনি, হঠাৎ এত কাছ থেকে বললেন তো ভয় পেয়ে গিয়েছিলাম। আসিফ খানিকটা নাটকীয় ভঙ্গিতে মুখ বাঁকিয়ে বলল। আহ, ভাইয়া বলে তো মনটাই ভেঙে দিলে। লোকটার আচরণে কিছুটা হতভম্ব হয়ে গেল মায়া। সকালেও সে খুবই গম্ভীর ভঙ্গিতে আপনি সম্বোধনে কথা বলছিল, আর এখন যেন এক এক লাফেই অনেকটা কাছে চলে এসেছে। এতটা দ্রুত ব্যবধান কমিয়ে ফেলার চেষ্টা, তা আবার ওর মতো একজনের সঙ্গে। অস্বস্তিতে গুটিয়ে গেল মায়া। প্রথমবার দেখা মাত্রই লোকটার ব্যক্তিত্বে এক ধরনের সম্মোহন অনুভব করেছিল মায়া। স্নায়ুর মতো টানটান গম্ভীর এক রূপে দেখা দিয়েছিল সে, কিন্তু এই মুহূর্তে তার আচরণে কোথাও যেন একটা খামখেয়ালিপনা, এক ধরনের অবাঞ্ছিত স্পর্শের গন্ধ। মায়া হঠাৎ অনুভব করলো কেউ যেন ওর দিকে একদৃষ্টিতে তাকিয়েছে, চুপি চুপি অনুসরণ করছে, কিংবা দূর থেকে অনুভব করিয়ে দিচ্ছে নিজের উপস্থিতি। চারিপাশে চোখ ঘোরালো। এই অস্থিরতা বুঝে ফেলে আসিফ জিজ্ঞাসা করলো, কি হলো মায়ারানী, কাউকে খুঁজছো বুঝি? মায়া সোজাসুজি বলল, কাউকে না, আর দয়া করে আমাকে এই নামে ডাকবেন না, খুব অস্বস্তি লাগে আমার। আসিফ হেসে উঠল। আরে এতে আবার অস্বস্তি লাগার কি আছে? কথাটা শেষ হওয়ার আগেই একটা মেয়ে কর্মচারী এগিয়ে এসে বলল, ম্যাম, আপনাকে সামিরা ম্যাম ডেকেছেন ওইদিকে। মেয়েটার কথায় যেন হাফ ছেড়ে বাঁচল মায়া। মনে হলো এখান থেকে পালিয়ে বাঁচতে পারলে বাঁচে। মেয়েটিকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ চলুন, আমার আপনার সাথেও একটু কথা আছে। মায়া দ্রুত পা ফেলল সেদিকে। সঙ্গে সঙ্গে মেয়েটি যে আগেও এসে ডেকে নিয়েছিল ওকে, এবং তারপরই ঘটেছিল সেই অদ্ভুত ঘটনাটা। চলতে চলতে মায়া প্রশ্ন করল, আচ্ছা আপু, তখনও তো আপনি বলেছিলেন সামিরা ম্যাম ডেকেছেন, কিন্তু আমি তো কোথাও ওদের দেখতে পেলাম না। মেয়েটি তখন থেকে কেমন যেন কাচুমাচু করছিল। ওর মুখের অস্বস্তি মায়ার চোখ এড়ালো না। মেয়েটি বলল, হ্যাঁ ম্যাম, তখন সামিরা ম্যাম আপনাকে উপরের ফ্লোরে ডেকেছিলেন। ওই ফ্লোরে একটু বিদ্যুতের সমস্যা হয়েছিল, কিছুক্ষণের জন্য আলো ছিল না, মানুষজনও ছিল না প্রায়। ওই যে সামিরা ম্যাম, আমি এখন যাই, আমার একটু কাজ আছে। এই কথা বলে তারা হুড়ো করে চলে গেল মেয়েটি। মায়া স্থির হয়ে তাকিয়ে রইল ওর পিছু পানে। মনে হলো কিছু একটা লুকাচ্ছে সে। আবার সে চেনা ঝিমঝিমে অনুভূতি। মাথার ভেতর যেন দপদপ করে কিছু পুড়ে যাচ্ছে, সবকিছু গুলিয়ে যাচ্ছে। মায়া চোখ মুদে মাথাটা দুহাতে চেপে ধরল। প্রতিদিনই যেন নিজের সঙ্গে এক নতুন যুদ্ধ শুরু হয় ভেতরে ভেতরে। আপু, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? সামিরা মায়াকে ধরে জিজ্ঞাসা করলো। মায়া নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলল, না আমি ঠিক আছি, তুমি ডেকেছিলে আমায়? হ্যাঁ আপু, তুমি তো কিছুই শপিং করলে না। এই দেখো, এটা বড় ভাইয়া, না মানে আবির ভাইয়া আর আমি পছন্দ করে নিয়েছি তোমার জন্য। মায়া নিজের ধ্যানে থাকায় ভালো করে খেয়াল করলো না সামিরার কথাটা। খেয়াল করলে হয়তো বুঝতে পারতো সামিরা আবিরকে বড় ভাইয়া বলে ডাকে না। আরে এটার কি দরকার ছিল বলো তো? কি বলো আপু, শপিং এ এসেছো আর শপিং না করেই ফিরে যাবে? ধরো তো এটা, সবার শপিং শেষ, এখন কিছু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। কথাটা বলেই সামিরা একটা বড় শপিং ব্যাগ ধরিয়ে দিল মায়ের হাতে। এরপর সবার শপিং শেষ হলে ওরা গেল এই শপিং মলেই থাকা রেস্টুরেন্টে। দুপুর হয়ে গেছে, খুব জোরে খিদে পেয়েছে সবার, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একেবারে খাওয়া দাওয়া করে তারপরই বাড়ি ফিরবে। বিয়ের দিন সন্ধ্যাবেলা। আজ মাইশা আরমানের বিয়ের রেজিস্ট্রি ম্যারেজ, তাই অনুষ্ঠানটি রাতেই হবে। দিনটিকে ঘিরে যেন এক অদ্ভুত উত্তেজনা, অজানা কাঁপন ছড়িয়ে রয়েছে চারিপাশে। কাল শপিংয়ে নিজেরও আরমানের জন্য কাপড় ড্রেস নিয়েছিল মাইশা। দুটি মেরুন রঙা পোশাক, লেহেঙ্গা, আর তার সাথে একে সেট করে বানানো স্টাইলিশ কুর্তা। চোখ ধাঁধানো সৌন্দর্য মিশে আছে প্রতিটি সেলাই, প্রতিটি ডিজাইনে। মাইশার লেহেঙ্গাটি ছিল দুর্লভ সৌন্দর্যের এক নিদর্শন। ভারী কাজ করা, চকচকে পাথরের ছটায় যেন জ্যোৎস্নার ছায়া পড়েছে কাপড়ের গায়ে। এমন পোশাক শুধু গায়ে দেওয়া নয়, মনে একরাশ রাজরানীর অনুভূতি এনে দেয়। বিখ্যাত মেকআপ আর্টিস্টকে আনা হয়েছে ওকে সাজিয়ে তোলার জন্যে, একেবারে নিখুঁত অপার্থিব রূপে। প্রথমে সিদ্ধান্ত ছিল বিয়েটা হবে নিরালায়, খুব গোপনে, শুধু ঘনিষ্ঠ কিছু মানুষকে নিয়ে। কিন্তু শেষ মুহূর্তে সব পাল্টে গেল। হঠাৎ করে আরমান বদলে ফেলল তার সিদ্ধান্ত। বড়জোর কয়েকটা অতিথি নয়, বরং সমগ্র দুনিয়াকে জানিয়ে দিল তার এই বিশেষ দিনের কথা। দেশ বিদেশের সব বড় ক্লায়েন্ট আর ব্যবসায়িক পার্টনারদের ইনভাইট করলো সে। এমনকি মিডিয়াকেও প্রবেশাধিকার দিয়ে দিল নিজ হাতে। যে বিয়ে একান্তই ব্যক্তিগত রাখতে চেয়েছিল নিজেই, সেই বিয়েই যেন রাতারাতি রূপ নিল এক জাঁকজমকপূর্ণ রাজকীয় আয়োজনে। নিজ বাড়িতেই জানিয়ে দিল আরমান, আর কোনো গোপনীয়তা নয়। এবার সকলে জানবে, দেখবে, চিনে নিবে আরমান শাহরিয়ারের অর্ধাঙ্গিনীকে।
চোখের সামনে উপস্থিত হবে সেই নারী যাকে সে এই জীবনের সবচেয়ে বড় পরিচয় দিতে চলেছে, মিসেস আরমান শাহরিয়ার। এদিকে মায়া যেন ভেঙে পড়েছে ভীষণভাবে, মনে হচ্ছে শরীরের প্রতিটি রক্তকণায় কান্না জমে আছে। অজানা এক যন্ত্রণায় ছটফট করছে ওর বুকের ভেতরটা। সত্যিই কি এই কষ্ট অজানা, নাকি নিজেই জানে সব, তবু না জানার ভান করে চলেছে বারবার। সকাল থেকে কতবার যে চোখের পানি ঝরেছে তার কোনো হিসেব নেই। মনকে বারবার বুঝিয়েছে এই কান্না ওর বাবার জন্যে। পিতৃহীন হবার যন্ত্রণায় বুকটা ভার হয়ে আছে, এটাই যেন বিশ্বাস করাতে চাইছে নিজেকে। কিন্তু ওর মন জানে এই যন্ত্রণার উৎস অন্য কোথাও। এই কয়দিনে মায়া নিজেকে চিনতে পারছে না। ভেতরটা কেমন অচেনা লাগছে, অজানা, ভীতিকর কিছু একটা পরিবর্তন হচ্ছে ভিতরে। কিন্তু ঠিক কি তা কি সত্যিই বুঝতে পারছে না ও। এ কি আপু, তুমি এখনো রেডি হওনি? আর কিছুক্ষণের মধ্যেই তো সবাই বেরিয়ে পড়বে ইভেন্ট হলের উদ্দেশ্যে। সামিরার কণ্ঠস্বর ওর মন থেকে ছিটকে পড়া চিন্তাগুলোকে ছিন্ন ভিন্ন করে দিল। মায়া তখন জানালার গ্রিল ধরে দাঁড়িয়েছিল, শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে, চোখে তখনও অশ্রুর রেখা। শব্দ শুনে তড়িঘড়ি করে চোখ মুছে নিল দু হাতের আড়ালে। তারপরে পিছনে ফিরে সামিরার দিকে তাকিয়ে এক কৃত্রিম হাসিতে মুখ ঢাকলো। তোমরা যাও সামিরা, আমি যাব না। সামিরা অবাক হয়ে তাকিয়ে রইল মায়ার দিকে। এতটা বিধ্বস্ত, এতটা ভেঙে পড়া চেহারা শেষ কবে দেখেছিল ও? হ্যাঁ, তখন যেদিন মায়ের বাবা মারা গেলেন, সেদিনও ঠিক এমনই দেখেছিল তাকে। চোখ ফোলা, মুখ থেমে থাকা, এলোমেলো চুল, যেন নিজের ভেতরে নিজেই লড়ছে কেউ একজন। সামিরা মনে মনে বলে উঠল, জানি আপু, খুব কষ্ট হচ্ছে তোমার। তুমি এখনো ভাইয়াকে ভালোবাসো। নিজের চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে অন্য কারো হতে দেখাটা সহজ নয় কারো পক্ষে। কিন্তু চিন্তা করো না, আবির ভাইয়া কথা দিয়েছে এই বিয়ে হতে দেবে না কিছুতেই। এইটুকু ভেবে এসে এগিয়ে এলো মায়ার দিকে। এ কি আপু, তুমি কাঁদছো কেন? নিজেকে অনেক বুঝিয়েও আজ যেন আর পারছে না মায়া। বুকের ভেতরটা জ্বলছে, এক আগুন লেগে আছে সেখানে। ও কিছু না সামিরা, পাপার কথা মনে পড়ছে তো খুব, তাই চোখের পানি ধরে রাখতে পারছি না। কণ্ঠস্বরটি কেমন নিস্তেজ, তবু কঠিন আবরণে মোড়া। সামিরা মায়াকে জড়িয়ে ধরে বলল, আপু, কষ্ট পেও না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আজকের অনুষ্ঠানে তোমাকে যেতেই হবে। না গেলে সবাই ভাবে তুমি কষ্ট পাচ্ছ ওদের বিয়ের জন্য। মানুষ ভুল ব্যাখ্যা দেবে, একটু বোঝার চেষ্টা করো। মায়া একরাশ ক্লান্তির সঙ্গে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কেমন ভাববে তাতে কি, মানে কিছুই আসে যায় না সামিরা। আমি কারো কাছে এতটাও ইম্পর্টেন্ট না যে কেউ আমায় মনে রাখবে। সামিরা গাল ফুলিয়ে বলল, তাহলে আমিও যাচ্ছি না, তোমাকে একা রেখে যাব না। তুমি না গেলে আমিও যাব না। বলেই ধপ করে খাটের উপর বসে পড়ল সে। মায়া পাশে বসে ওর মাথায় হাত রেখে বলল, এটা ঠিক না সামিরা, তুমি তোমার ভাইয়ার একমাত্র আদরের বোন, তুমি না গেলে কি চলবে? আর তোমাকে তো আমি খেয়ালই করিনি এতক্ষণ, কি সুন্দর লাগছে তোমায়, মাশাআল্লাহ, একেবারে পরীর মতো লাগছে। লেহেঙ্গাটাও খুবই সুন্দর। সামিরা মুখ ফিরিয়ে বলল, হয়েছে, এত পাম দিতে হবে না। আমি বলেই দিয়েছি, তুমি না গেলে আমিও যাব না। এবার বলো, রেডি হবে? না হলে আমি কিন্তু আমার সাজই নষ্ট করে ফেলবো। মায়া কোনো উত্তর খুঁজে পেল না, কেবল এক দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো, যেন সমস্ত দুনিয়া ওর কাঁধে চাপিয়ে দিয়েছে এক বিশাল ভার। কেউ বুঝতে চায় না তাকে, কেউ শুনতে চায় না তার হৃদয়ের গোপন বেদনার শব্দ। ওয়াশরুমে ঢুকে গেল মায়া। এদিকে সামিরা আলমারির দিকে এগিয়ে গিয়ে বের করলো কালকে সেই শপিং ব্যাগ। সেখানে রাখা ছিল একটি অনিন্দ সুন্দর সবুজ জামদানি শাড়ি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতোর কাজ, সাথে ছিল মানানসই নানান জুয়েলারি। কিন্তু জুয়েলারিগুলো দেখে সামিরা যেন এক মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। প্রতিটা গয়না নিখাত ডায়মন্ডের, চোখ কপালে ওঠার মতো দামি। কাল সে ব্যাগটা খুলেও দেখেনি, আর এই ব্যাগটি তো আরমানুকে দিয়েছিল। বলেছিল মায়াকে যেন নিজের নাম করে এগুলো দিয়ে দেয়, কারণ মায়া কিছুই নেয়নি। মাথা যেন চক্কর দিয়ে উঠল সামিরার। আবার সেই অদ্ভুত প্রশ্ন, আরমান যদি সত্যিই মায়েশাকে ভালোবাসে, তবে মায়ের জন্য এই অসামান্য উপহার কেন? দিনের পর দিনও দেখেছে মায়েশার প্রতি কোনো মোহ নেই তার, কিন্তু ওর ভালোবাসা, ওর পিচ্ছি মায়াবতী তো মায়েশা। সব গুলিয়ে যাচ্ছে, ভাবলো এ বিষয়ে আবিরকে জানাবে। ঠিক তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মায়া, আর ওর ভাবনা স্রোত ছিন্ন হয়ে গেল। সময় খুব বেশি নেই, আবির ভাই স্পষ্ট করে বলেছে আজ যেভাবে হোক মায়াকে অনুষ্ঠানে পৌঁছাতেই হবে। তাই আর কিছু না ভেবে সামিরা এগিয়ে গেল মায়াকে সাজাতে। মায়া তখনও যেন অচেতন, ভাবনায় ডুবে। ওর দৃষ্টি নেই, রং নেই, জ্যোতি নেই, শুধু একটা নির্বাক অস্তিত্ব। চোখ ধাঁধানো শাড়িতে, মাথা ঘোরানো ডায়মন্ডের জুয়েলারিতে সেজেও সে যেন কেবল এক প্রাণহীন পুতুল। ড্রেসিং টেবিলের সামনে বসে থাকলো নিশ্চলভাবে। সামিরা এক এক করে সাজিয়ে দিতে লাগলো ওকে। আর ঠিক তখনই আয়নার প্রতিফলনে যদি একবার তাকাতো মায়া, দেখতে পেত নিজেকে, দেখতে পেত এক অপার সৌন্দর্যের ছায়া। কিন্তু না, ওর সমস্ত অনুভূতি আটকে আছে ভিতরের এক জটিল অভেদ্য যন্ত্রণায়।
বাড়ির সকল আত্মীয় স্বজন এবং পরিবারের সদস্যরা একে একে রওনা হয়ে গেছেন ইভেন্ট হলের উদ্দেশ্যে। শুধু থেকে গেছে 5 জন, মাইশা, আরমান, আবির, সামিরা এবং আয়ান। মাইশা জানিয়ে দিয়েছিল সে আরমানের সাথেই যাবে, আর আরমানও সেই কথাতেই সায় দিয়ে বলেছিল সে নিজেই মাইশাকে নিয়ে যাবে। বাকিরা যেন আগেই বেরিয়ে পড়ে। অনেকক্ষণ ধরে মাইশা গাড়ির পেছনের সিটে বসে আছে নীরব অপেক্ষারত। কিছুক্ষণ পর সামিরা এসে বসলো ওর পাশে। এরপর গাড়ির ড্রাইভিং সিটে এসে বসলো আবির, আর তার পাশে শান্ত মুখে সানগ্লাস পরা অবস্থায় বসে পড়লো আয়ান। মাইশা হঠাৎ থমকে গেল, চমকে উঠে অবাক গলায় বলল, এ কি, তোমরা এই গাড়িতে কেন? আর আরমান কোথায়? সামিরা হালকা সুরে বলল, ভাইয়া তো অনেক আগেই বেরিয়ে গেছে আপু। মাইশার চোখে ক্ষণিকের হতাশা, কণ্ঠে ভেজা ভাঙা শব্দ। কিন্তু আমার তো ওর সাথে যাওয়ার কথা ছিল। আবির হালকা হাসিতে বলল, আরমানের হঠাৎ একটা জরুরি কাজ এসে পড়েছে, জানোই তো কতটা ব্যস্ত মানুষও। মাইশা ছোট্ট করে বলল, ও আচ্ছা। শব্দগুলোর মধ্যে ছিল অনুচ্চারিত অপমান, চাপা অভিমান। চোখের কোণে একবার তাকালো আয়ানের দিকে। গাঢ় রঙের শেরওয়ানিতে, চোখে সানগ্লাস আর হাতে ম্যাচিং ঘড়ি পরে দাঁড়িয়ে থাকা আয়ান যেন অন্য কেউ, অপরিচিত এক অভিজাত পুরুষ। মুখে অচেনা গম্ভীরতা, চোখে চাপা অভিমান। ব্রেকআপের পর থেকে এই নতুন রূপে আবির্ভূত হয়েছে সে, আর আশ্চর্যজনকভাবে এই পরিবর্তিত আয়ানকে ভীষণ মানাচ্ছে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছা করছে মায়েশার, অথচ বুকের মধ্যে কি এক চাপা অস্বস্তি। এদিকে মায়া নিঃশব্দে বসে আছে গাড়ির অন্য প্রান্তে আরমানের পাশে। সামিরা এই গাড়িতে ওকে বসিয়ে গিয়েছিল। কিছু বলার সুযোগ না দিয়ে আরমান এসে ড্রাইভিং সিটে বসে পড়েছিল। স্রেফ ইঞ্জিন চালিয়ে সামনে তাকিয়ে রইল, নিঃশব্দ, নির্লিপ্ত। মায়াও আজ আর কিছু বলেনি। এমনিতেই ভিতরে কিছুই ভালো লাগছে না, অকারণে বিরক্ত লাগছে। নিজের মনকে প্রশ্ন করে লাভ নেই, কারণ সে নিজেই জানে না কেন এই মানুষের সঙ্গে আজ ওর পথ এক হয়েছে, যে মানুষটা আজ অন্য কাউকে নিয়ে ভবিষ্যতে স্বপ্ন বুনছে। এত ভাবনায় মাথার যন্ত্রণা বাড়ছে কেবল। চোখ সরিয়ে নিল বাইরের দিকে, চলমান জানালার ধারে তাকিয়ে রইল শূন্য দৃষ্টিতে। হঠাৎই এক শান্ত কণ্ঠে বলে উঠল, শেষবারের মতো একটা জিনিস চাইবো, দেবেন আমায়? আরমান গম্ভীর গলায় বলল, বলো। মায়ের কণ্ঠে ছিল নিঃশেষ হওয়া এক নারী স্বর। মুক্তি, আপনার কাছ থেকে মুক্তি চাইছি। জানি এখনো পুরো 1 মাস হয়নি, চুক্তির কিছুদিন বাকি আছে, কিন্তু আমি আর এক মুহূর্ত চাই না। এই মুহূর্ত থেকে আমি আপনার কাছ থেকে মুক্তি চাই, দেবেন আমায়? আরমান নিঃশ্বার মুখে এক টুকরো নির্লিপ্ততা মিশিয়ে বলল, আজকের পর থেকে তুমি মুক্তি পাবে। সেই চুক্তি আর তোমাকে মানতে হবে না, কারণ আমার জীবনে আমার অর্ধাঙ্গিনীর প্রবেশ ঘটেছে, তাই আমার আর কোনো পার্সোনাল মেট প্রয়োজন পড়বে না। মায়া একটাবারের জন্য তাকালো না ওর দিকে, শুধু ঠোঁটের কোণে নিস্তরঙ্গ এক শব্দ, ধন্যবাদ। তারপর নেমে এলো নিঃশব্দতা। গাড়ির ভিতর নিঃশব্দতা যেন ওদের মনের ভিতরে স্তব্ধ কান্নার প্রতিচ্ছবি। দুই পাশে বসা দুটি প্রাণ, একজন এগিয়ে চলেছে নতুন এক জীবনের পথে, আর আরেকজন বিদায় নিচ্ছে সেই জীবনের সবটুকু স্বপ্ন ছুঁয়ে। মায়া এক গভীর শ্বাস টানলো। জানালার পাশে বসে থাকা সেই মানুষের শরীর থেকে আসা পরিচিত গন্ধটা শেষবারের মতো বুক ভরে নিতে চাইল, শেষবারের মতো যেন হৃদয়ে জমা রাখতে চায় একটি জীবনের অনুপস্থিত সঙ্গী স্মৃতি। আরমানের গাড়ি এসে থামলো ইভেন্ট হলের একটা নিরিবিলি দরজার সামনে। সেখানে গার্ড ছাড়া আর কোনো মানুষের চিহ্ন নেই। বিপরীতে মেন গেটের কাছে চলছে তীব্র কোলাহল। অনেক মানুষের আনাগোনা, গাড়ি থামার শব্দ, ফটোগ্রাফারদের হাঁকডাক। গাড়ি থেকে নেমে এলো মায়া, এক দৃষ্টে তাকিয়ে রইল দরজার দিকে। আরমানও নামলো, তারপর পকেট থেকে ফোন বের করে দ্রুত কাকে যেন একটা মেসেজ পাঠিয়ে দিল। মায়া কিছু না ভেবে, না কিছু জিজ্ঞাসা করে নির্ভর পায়ে এগিয়ে গেল সেই দরজার দিকে। দরজা পেরিয়েই মুহূর্তে চারিদিকে যেন আলোর ঝলক জ্বলে উঠল। সাথে সাথেই শুরু হয়ে গেল বেলুন ও ফুলের বর্ষণ। উপর থেকে ঝরে পড়ল লাল গোলাপের পাপড়ি ও রঙিন লাফশেপ বেলুন। মেঝেতে ধোয়ার আস্তরণ গড়িয়ে যাচ্ছে ধীর গতিতে, আর তার উপরে সাজানো রয়েছে অপূর্ব কার্পেট। কার্পেটের উপর বিছানো ফুলের পাপড়ি, একটি নিখুঁত স্বপ্নময় পথ। মায়ার পাশে এসে দাঁড়ালো আরমান। সেই মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ল কনফটি ফাটার শব্দ। এক মুহূর্তে আকাশ রঙিন কাগজের ঝলকে ঢেকে গেল। মায়ার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে চিকচিক করা রঙিন কাগজের কণা, ঝিলিক দিচ্ছে আলোর ঝলকে। মিডিয়ার ক্যামেরাগুলো ফ্ল্যাশ একসঙ্গে জ্বলে উঠল। চারিদিক থেকে ভেসে আসছে ক্যামেরার ক্লিক ক্লিক আওয়াজ। চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত সব ঝলমলে আলো আর ভিড়ের মধ্যে, যেন পুরো ভবন তাকিয়ে আছে একজন নারীর দিকে, যার আগমন আজকে সবচেয়ে কাঙ্ক্ষিত দৃশ্য। আর ঠিক তখনই মায়া হতবাক, একেবারে নিঃশব্দে নিস্পন্দ দাঁড়িয়ে। কি হচ্ছে তার সঙ্গে কিছুই বুঝে উঠতে পারছে না। চোখ বড় বড় করে তাকিয়ে রইল চারিপাশে। এমন সময় হঠাৎ করে কারো ধাক্কায় টলে উঠল মায়ার শরীর। ভারসাম্য হারিয়ে পড়ে যেতে যাচ্ছিল সে। ঠিক তখনই শক্ত অথচ স্নিগ্ধ এক হস্তে কোমর ধরে ওকে নিজের দিকে টেনে নিয়ে নিজের সাথে মিশিয়ে নিল আরমান। কেঁপে উঠল মায়া।
মুহূর্তের মধ্যে মায়া ফিরে তাকালো সামনের দিকে। মাইশা দাঁড়িয়ে আছে রাগে ফুঁসতে থাকা চোখে, সেই দৃষ্টি ঠিক যেন ওর বুকের ভেতরে আগুন ছুড়ে দিচ্ছে। তারপর ধীরে তাকালো পাশে দাঁড়িয়ে থাকা আরমানের দিকে। গম্ভীর মুখ, নিঃশব্দ চোখ, তবুও সেই চোখের ভাষায় স্পষ্ট। জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার দিকে। মায়ার মাথাটা হঠাৎ কেমন যেন ঘুরে উঠল, পা থেকে শরীর আলগা হয়ে এলো, চোখে অন্ধকার, চারিদিকে কোলাহল যেন থেমে গেল এক নিমিষে। শরীরটা ঢলে পড়লো, আর ঠিক তখনই আরমান দুই হাতে জড়িয়ে ধরলো ওকে, আগলে রাখলো পরম যত্নে, যেন তার সবচেয়ে প্রিয় কিছু হারিয়ে যেতে বসেছে। আরমানের মুখে ফুটে উঠল এক তীব্র উদ্বেগ, বুকের ভেতর তোলপাড় করে উঠল। মায়ার নিঃশব্দ জ্ঞান হারানোর যেন তার ভেতরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে গেল। অবিচল পায়ে দৃঢ় ভঙ্গিতে আরমান মায়াকে কোলে তুলে নিল। চারিপাশে শত চোখের ভ্রুকুটি, ফিসফাস, ফ্লাশ, কোনো কিছু যেন তাকে দমাতে পারল না। গোটা ইভেন্ট হল জুড়ে মুহূর্তে নেমে এলো শোরগোল। কে এই নারী? কেন বিয়ের আসরে কনের সাজে দুজন? যদিও মায়ার সাজ কনের মতো নয়, কিন্তু ওকে আরমানের পাশে একজন বিয়ের কনে ছাড়া কিছুই মনে হচ্ছে না। হলে থাকা প্রতিটা মানুষের চোখে প্রশ্ন, কে আসলে কনে? যে মেয়ে আরমানের কোলে সে, নাকি যে মেয়ে লেহেঙ্গা পরে ব্রাইডাল সাজে দাঁড়িয়েছিল সেই? ইভেন্ট হলের অন্য দরজা দিয়ে কয়েক মুহূর্ত আগে ছুটে এসে ধাক্কা দিয়েছিল এই অচেতন নারীর গায়ে, সবাইকে চমকে দিয়ে একদম ব্রাইডাল সাজে। অথচ এখন তা সে সাজের চাকচিক্য যেন ফিকে। আরমানের বাহুতে অচেতন মায়া, পরনে বিয়ের শাড়ি নয়, অথচ অপার এক সৌন্দর্যে মোড়া, গাজুরে সবুজ রঙা জামদানি, যার উপর সূক্ষ্ম গোল্ডেন সুতার কাজ, ঝলমল করছে শরীর জুড়ে ডায়মন্ডের গয়না, চুল খোপা করে বাঁধা, তাতে গাথা গাজরার কোমল সুগন্ধ, চোখে সূক্ষ্ম কাজল রেখা, ঠোঁটে হালকা লিপস্টিক, হাতে এক হাত করে চুড়ি, এক অপার শ্রদ্ধা ও সৌন্দর্যের প্রতিচ্ছবি, যেন সে নির্জীব অথচ সম্মোহিত করে রাখা। আরমান নিজেও পড়েছে গোল্ডেন রঙের শেরওয়ানি, যেন তারই জন্য তৈরি। মায়ার শাড়ির রঙে রঙে গাথা এক নিখুঁত সামঞ্জস্য। একসাথে দুজনকে দেখে মনে হচ্ছিল যেন দুটি চরিত্র উঠে এসেছে কোনো রাজকীয় কাহিনীর পাতা থেকে। নিঃসন্দেহে একে অপরের পরিপূরক। আরমানের মুখে কোনো আবেগ নেই, কেবল এক তীব্র গাম্ভীর্য। কোনো প্রশ্নের উত্তর নয়, কোনো ব্যাখ্যার প্রয়োজন নয়, শুধু নিজের বিশ্বাসে অটল হয়ে হাঁটছে সে, যেন পৃথিবীর সমস্ত কণ্ঠরোধ করে নিজের হৃদয়ের ভাষা সে নিজেই উচ্চারণ করছে। পিছনে দাঁড়িয়ে আছে মাইশা, চোখে হাহাকার, মুখে একরাশ অসহায়তা, গা ভরা ব্রাইডাল সাজ, ভারী মেকআপের নিচে চাপা পড়া এক বিপর্যস্ত মুখ। যে কেউ দেখলে বলবে এই তো কনে, অথচ উপস্থিত জনতার চোখ আজ দ্বিধায় বিভ্রান্ত। তাদের চোখের ভাষায় প্রশ্ন, কে আসল কনে? সব কিছুকে ছাপিয়ে আজ এখানে সবচেয়ে উজ্জ্বল চিত্র একজন গাম্ভীর্য ভরা পুরুষ ও তার বাহুতে শুয়ে থাকা এক অপূর্ব নারী। বাকিরা যেন কেবল আবছা আলোর ছায়া। আরমান মায়াকে কোলে নিয়ে এগিয়ে গেল রেস্ট রুমের দিকে। ওকে রুমে নিয়ে গিয়ে শুইয়ে দিল বেডে। তারপর কল করলো ওর জানাশোনা একজন ফিমেল ডক্টরকে। তারপর কল দিল আবিরকে, সেই ডক্টরকে নিয়ে আসার জন্যে। আরমান বসলো মায়ার পাশে, এক দৃষ্টিতে তাকিয়ে রইল মায়ের মুখের দিকে। এদিকে হলে হইচই শুরু হয়ে গেছে, ভেসে আসছে মিডিয়ার লোকের একের পর এক প্রশ্ন। হাজারো হাজারো মানুষ উপস্থিত আছে এখানে, সবাই বিভ্রান্ত মুখে, কৌতূহলের ছাপ। আরমানের বাবা, চাচা, আয়ান সহ আরও কিছু কাছের মানুষ সকলকে শান্ত করার চেষ্টা করছে, বিশেষ করে মিডিয়ার লোকগুলোকে। ঠিক তখনই মাইকে ভেসে উঠল এক গম্ভীর অথচ মার্জিত নারী কণ্ঠ। পুরো হলে মুহূর্তেই নেমে এলো নীরবতা। মিসেস সাবিনা বেগম হলের মাঝে দাঁড়িয়ে মাইক মুখের কাছে নিয়ে বললেন, আপনারা সবাই একটু শান্ত হন প্লিজ। আমি সাবিনা বেগম, শাহরিয়ার পরিবারের বড় বউ এবং আরমান শাহরিয়ারের মা। আমরা খুবই দুঃখিত, আজকের এই গুরুত্বপূর্ণ দিনে একটি অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, তাই আপনাদের সামনে গোটা ঘটনা পরিষ্কার করে বলার প্রয়োজন মনে করছি। আমাদের আজকের কোণে মানে এই বিবাহ অনুষ্ঠানের জন্য যার সঙ্গে আমাদের পুত্র আরমানের বিয়ে ঠিক হয়েছে তিনি হচ্ছেন মাইশা তালুকদার। ইতিমধ্যে মাইশা ওনার পাশে এসে দাঁড়িয়েছে। উনি শেষের কথাটা মাইশাকে এক হাতে জড়িয়ে ধরে বললেন। আবারও শোনা গেল ওনার আওয়াজ, মাইশা একজন শিক্ষিতা ও সংস্কার সম্পন্ন মেয়ে। ওকেই আজকের কনে হিসেবে সাজানো হয়েছে এবং সব প্রস্তুতি তার জন্যই ছিল, কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে মাইশার জায়গায় মায়া তালুকদার, যিনি মাইশার চাচাতো বোন, অনিচ্ছাকৃতভাবে কনের জায়গায় চলে আসে। ওর পরনে বিয়ের শাড়ি না থাকলেও হয়তো ওর সৌন্দর্য, গহনা এবং পরিবেশের চাপে সকলেই ধরে নিয়েছিল যে উনিই কনে। ফলে অনেকেই ভুল করে ওকেই শুভেচ্ছা জানাতে শুরু করেন। আমাদের ছেলে আরমান, যেহেতু মায়া অসুস্থ হয়ে পড়েছিল, মানবিক দায়িত্ববোধ থেকে ওকে সাহায্য করেছে, কিন্তু এটাকে কোনো রকম ভিন্ন অর্থ দেওয়ার প্রয়োজন নেই। ঘটনাটা সম্পূর্ণ একটা দুর্ঘটনামূলক বিভ্রান্তি, এর পেছনে কোনো রহস্য নেই। আমি আপনাদের সবাইকে অনুরোধ করব, অযথা গুজব না ছড়িয়ে বরং আমাদের পাশে থাকুন এবং এই বিষয়টিকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে সাহায্য করুন। মিডিয়া
ভাইয়ার কাছেও আমার বিনীত অনুরোধ, আপনারা বিষয়টি পজিটিভলি কভার করুন। আপনাদের মাধ্যমে এই ভুল বোঝাবুঝি যাতে অন্যভাবে ছড়িয়ে না পড়ে সেটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। আশা করি আপনারা আমাদের পরিবারের এই ছোট্ট ভুলকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আনন্দঘন মুহূর্তকে অটুট রাখবেন। মাইক বন্ধ করার পরও মিসেস সাবিনার কণ্ঠে দৃঢ়তার স্পষ্টতা যেন পুরো হলে অনুরণ তুলল। কিছুটা স্তব্ধ, কিছুটা বোঝার চেষ্টা। হলে উপস্থিত মানুষের চোখে এবার আর আগের মতো কৌতূহল নেই, বরং একটা ধীরে শান্ত হয়ে আসা আশ্বস্ত ভাব। কিন্তু অনেকের মুখে হতাশার ছাপ। মায়া কনে নয়, এটা শুনে তারা নিজের মনের কোণে কোথাও একটু না অনেকটাই আশা করেছিল যে মায়াই হচ্ছে বিয়ের কনে। এবার আরমানের ড্যাড মাইক হাতে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।